আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছে। আজকের যে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করব তা আমার ইমেল থেকে পাওয়া। ইমেলে যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম প্রিয় হৃদয় ভাইয়া, আমি রুহি। আমার বাসা কিশোরগঞ্জ। বর্তমান অনার্স ফার্স্ট ইয়ারে পড়াশোনা করি। আমি আপনার অনেক বড় একটা ফ্যান। আপনার প্রতিটি ঘটনা শোনার জন্য আমি প্রতিদিনই অপেক্ষা করি যে কখন আপনার ঘটনাটা দিবেন আমাদের মাঝে। আর আমি এর আগেও আপনাকে ইমেলে ঘটনা পাঠিয়েছি। আজ আবারও আমার জানা ভয়ঙ্কর ঘটনা আপনার ইমেলে পাঠালাম। যে ঘটনাটা ইমেলে Please like and পাঠিয়েছি এই subscribe for ঘটনাটা Room ঘটে channel. 1996 বা 97 দিকে। আশা করি আমার এই ঘটনাটা অনেক ভয়ঙ্কর হবে ও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে কথা না বাড়িয়ে আমরা আমাদের ঘটনায় চলে যাব। আজ বিয়ের 4 বছর অতিবাহিত হয়ে গেল, কিন্তু আজও আমি আমার স্বামীর আদর অনুভব করতে পারিনি। কেননা শাশুড়ি আমার স্বামী দুজনে মিলে আমাকে প্রতিনিয়ত নানা রকমের অত্যাচার করত। তার মধ্যে উল্লেখ প্রতিরোধের সিলিন্ডার দিয়ে মারধর, এমনকি মিলনে অসম্মতি জানালেও সিগারেটের ছ্যাঁক দেওয়া, মাঝে মাঝে মেয়েটার সামনে আমাকে করা হতো পৈশাচিক অত্যাচার। এরপরও আমি ছেলের দিকে তাকিয়ে সংসার করতাম, কিন্তু যত সময় পার হচ্ছে তত নিপীড়িত অত্যাচার বেড়েই চলছে। শেষমেশ আর যন্ত্রণা সহ্য করতে না পেরে বাবাকে কল দেওয়া হয়। বাবা এসে আমাকে বাড়িতে নিয়ে যায়। বাবা পেশায় একজন স্কুলের সহকারী শিক্ষক। তখন আমার মনে হলো কারাগার থেকে মুক্তি পেয়ে স্বর্গে ফিরে এসেছি। তার কয়েকদিন পর বাবাকে নিয়ে মার্কেটে যাচ্ছিলাম, এমন অবস্থায় এক অদ্ভুত ঘটনা ঘটে। গাড়ি থেকে নেমে যখন রিকশাওয়ালার ভাইকে টাকা দিতে গেলাম, তখন দেখি বাবা গাড়ি থেকে নেমেই ডাস্টবিনে বমি করছে আর সেখানে কি যেন খুঁজছে। বাবাকে কিছু জিজ্ঞেস করতে জবাব দেয় না। এরপর বাসায় এসে বলে, মা, আমার খুবই কষ্ট হচ্ছে, বুকের জ্বালা পোকা আর সহ্য করতেই পারতেছি না আমি। সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তার বলে, আমি তো তেমন কোনো সমস্যা দেখতে পারছি না, হয়তো গ্যাস্ট্রিকের সমস্যা। এটা শুনে আমি আশ্চর্য হলাম, বাবার বুকে কত জ্বালা পোড়া। ডাক্তার বলে কোনো সমস্যা নেই। কেন জানি না মনটা আজ অস্থির অস্থির লাগছে। সকালে ঘুম থেকে উঠে গ্রাম্য কবিরাজের কাছে যাওয়া হয় আর সব সমস্যাগুলো খুলে বলতেই কুবরেজ লাফিয়ে ওঠে। তোমার বাবার উপর এক শক্তিশালী ডিমন ভর করে আছে, যা আমার পক্ষে দূর করা সম্ভব নয়। অন্য কারো কাছে গিয়ে চেষ্টা করতে পারো। এটা শুনে আমি শ্বাসকষ্টে ছটফট করি। পরের দিন 1 কিলোমিটার হেঁটে এক তান্ত্রিকের কাছে যাওয়া হয়। আমি মুখ থেকে কিছু বলতে সে সব কিছু বুঝে নেয়। তান্ত্রিক বলল, তোমার বাবাকে কালো জাদু করা হয়েছে, যেটি 41টি সেলাইয়ের মাধ্যমে। এটি সবচেয়ে ভয়ঙ্কর ও মারাত্মক কালো জাদু। তখন আমি বললাম, কিন্তু কেন, কে এমন কাজ করলো? তান্ত্রিক তখন বলল, তা বলা যাবে না। তোমার বাবাকে বাঁচানোর জন্য কিছু নিয়ম রীতি অনুসরণ করতে হবে, না হয় পরবর্তী মারাত্মক রূপ ধারণ করবে, এমনকি মৃত্যুও হতে পারে। সেটা মহান আল্লাহ তাআলার ব্যতীত কেউই জানে না। হ্যাঁ, বলেন শীঘ্রই কি এমন কাজ করতে হবে? তোমাকে মোট 6টি তাবিজ দেওয়া হবে। 4টি তাবিজ মাঝরাতে বাড়ির কর্নারে পুঁতে দেবে। বাকি দুটি তোমার বাবার হাতে একটি, অপরটি তোমার কাছে রেখে দিবে, যেন তোমার উপর ডিমান্ড ভর করতে না পারে। তার মেয়াদ 41 দিন। এছাড়া আরও কিছু কাজ করতে হবে তোমায়। হ্যাঁ, বলেন। কিছু তৈলাক্ত জিনিস দিলাম, এগুলো রাত 12টা থেকে 12:30টার মধ্যে তোমার বাবার পিঠে মালিশ করে দেবে। তাছাড়া ইলিশ, চিংড়ি, ডিম খাওয়া একেবারে নিষিদ্ধ। এভাবে টানা 41 দিন কার্যক্রম চালিয়ে যেতে হবে। একদিনে অসম্পূর্ণ হলে কিন্তু সব সম্পূর্ণ প্রচেষ্টা ব্যর্থ হবে। ডিমন হলো এক শক্তিশালী আত্মা বা জিন। সবাই হয়তো বলতে পারেন যে ডিমনটা কি, তাই না? ডিমন হচ্ছে একটা শক্তিশালী এবং আত্মা, এবং জিন এটাকে বলা হয়। পরদিন আমি তান্ত্রিকের কথা মতো অনুসারীর গভীর রাতের তাবিজ সাইটে কর্নারে পুঁতে দেওয়ার জন্য বাইরে বের হলাম। হঠাৎ খেয়াল হলো কেউ যেন আমায় পিছুটান করছে, যেটা আমি সত্যি স্পষ্ট করছি। ততক্ষণে প্রচণ্ড মাত্রায় বাতাস শুরু হয়। সঙ্গে সঙ্গে আমার বুকটা তরতর করে কেঁপে ওঠে। এরপরও আমি অনেক কষ্টে তাবিজগুলো মাটিতে পুঁতে দিয়ে বাড়িতে চলে আসি। আসার পর আবেগের টানে বাবাকে জড়িয়ে কান্না করে দেই। আমি তোমাকে হারাতে পারবো না বাবা, দরকার হলে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়তে থাকবো, তারপর শত্রুদের কাছে পরাজিত হব না আমি। মানুষ কতটা নির্লজ্জ নিষ্ঠুর প্রকৃতির হলে বাবার মতো নিরীহ মানুষের উপর কালোচাঁদ করতে পারে।
ভেবেই যেন রাত শেষ হয় না। একটু ঘুম আসতে একটু ভয়ঙ্কর স্বপ্নের সম্মুখীন হতে হয়। তখনই আমার ঘুম ভেঙে যায়। স্বপ্নে দেখতে পেলাম এক এক ভদ্র মহিলা মাঝরাতের চুপি চুপি এক ত্রান্তিক থেকে একটি বাক্স নেয়। বাক্সটি নিয়ে মহিলাটি তাড়াতাড়ি বাসায় ঢুকে পড়ে। বাসায় এসে যখন বাক্সটি খোলা হয় তখন দেখা যায় বাক্সের ভেতরে একটি হাড়। সেই হাড়ের মধ্যে 7টা জিনের নাম লেখা ছিল। আরেকটি প্রাণীর তারকা লিভার আর কিছু কালো বালি। এগুলো নিয়ে সে আমার বাবার উপর ব্ল্যাক ম্যাজিক করেছে। ব্ল্যাক ম্যাজিকের শর্ত হচ্ছে রাত 12টা থেকে 1টার মধ্যবর্তী সময়ে হাড়টি ভেঙে ফেলা আর লিভারটি সারা বাড়িতে স্পষ্ট করা। পরিশেষে বাক্সটি মাটিতে পুঁতে দেওয়া হয়। কিন্তু কে সে এই মহিলা, যা আজও রহস্যময়? তান্ত্রিকের নিয়ম অনুসারে সবকিছু ঠিকঠাকই চলছিল, এমনকি বাবার বুকের ব্যথাটাও কমে যেতে লাগলো। মনে হচ্ছে পরিবার সুখ সমৃদ্ধি ফিরে এসেছে। যার জন্য আমি শ্বশুরবাড়ি ফিরে যাই। তার কয়েকদিন পর বাবা আমাকে কল দেয়। মা, আমার অবস্থা ভালো না। কেন? তুমি যেসব খাবার খেতে নিষিদ্ধ করেছিলে সেসব খাবার তো মা আরো বেশি খেতে দেয়। আমাকে অদ্ভুত কণ্ঠে বলে হাতের তাবিজটা খুলে ফেলতে, কিন্তু তোর মা আমার তাবিজটি স্পষ্ট করতে পারে না। কথাটি শুনে তান্ত্রিকের কথা মনে পড়ে যায়। সেই ডিমনরা তোমার মায়ের উপর ভর করতে পারে যাতে তুমি কাজটি সম্পূর্ণ করতে না পারো। আজও তো তাই মনে হচ্ছে। আমি বাবার কথা শোনা মাত্রই কাপড় চোপড় গুছিয়ে চলে আসতে রেডি হচ্ছিলাম। ততক্ষণে শাশুড়ি আম্মা জিজ্ঞেস করে, কই যাচ্ছ তুমি? বাবা খুবই অসুস্থ, তাই হসপিটালে নিয়ে যেতে হবে। তুমি এসেছো মাত্র 3 দিন হয়নি, আবার চলে যাওয়ার জন্য যত সব বাহানা, তাই না? তোমার কি যেখানে সেখানে কারো সাথে লাইন আছে নাকি, যার জন্য এত তাড়াহুড়া? মুখ সামনে কথা বলবেন আম্মা। ছি, এসব কথা কিন্তু আপনার মুখে মানায় না। এত কথা আমি শুনতে চাই না। তুমি যেতে পারবে না, এটাই ফাইনাল। না, আম্মা, আমাকে যেতেই হবে। আমার কথা অমান্য করে যদি যেতে মন চায় তাহলে চলে যাও, তার পরিণতি কিন্তু খুবই খারাপ হবে। এরপর শাশুড়ি আম্মার কথা না শুনে চলে আসি বাড়িতে। এসে দেখলাম সত্যি বাবা অনেকটাই দুর্বল হয়ে পড়ে আছে। আর কিছু জিজ্ঞেস করলে বলে না। তখন আমি তান্ত্রিকের কাছে যাই। তুমি সঠিকভাবে শর্তগুলো মেনে চলতে পারোনি, এখন আমার করার কিছুই নেই। এসব শুনে আমি বেশ কয়েকটি কবিরাজের কাছে গেলাম, কিন্তু তাদের কাছে গিয়ে কোনো লাভ হয়নি। আমি সত্যিই ব্যর্থ। শেষমেশ হুজুর সাহেবের কাছে যেতে হয়নি। উনি আমায় বলে, যদি তোমার বাবা আমার সামনে নিচের মুখে নামটি বলতে পারে তাহলে আমি বাকি পদক্ষেপ গ্রহণ করব। এর আগে কিছুই বলা যাবে না আর কি। শেষমেশ আমার বাবা হুজুরের সামনে নিজের নামটি উচ্চারণ করতে ব্যর্থ হয়। তার 2 সপ্তাহ পরেই বাবার মৃত্যু হয়। গ্রামের সবাই মনে করে বাবা অসুস্থতার কারণে মারা গেছে, যেটা আমার মা পর্যন্ত জানতো না কি হয়েছে আসলে বাবার। ওইদিকে শাশুড়ির কথা অমান্য করে আমার স্বামী ডিভোর্স দিতে রাজি। তার কয়েকদিন পর সত্যি সত্যি ডিভোর্স হয়ে যায়। পালিয়ে বিয়ে করার চাওয়া পাওয়ার তেমন কিছুই ছিল না, বাকি ছিল শুধু বাচ্চাটি। তাও পাওয়া হয়নি। আইন আমার পক্ষে থাকলেও বাচ্চাটি আমার পক্ষে ছিল না। দুর্ভাগ্যের পরিহাস আর কপালের নিয়তি এমন হয়েছিল, সে অনেক লম্বা কাহিনী, বলে বোঝানো সম্ভব নয়। এবার আসা যাক মূল কাহিনীতে। তখন আমার বয়স 17 বছর ছিল। আমি 10ম শ্রেণীতে পড়তাম। বাবা পেশায় একজন সহকারী শিক্ষক আর মা নার্সিং। তাছাড়া বাবার একমাত্র কন্যা সন্তান আমি। পূর্বে ছিল না কোনো অভাব। সংসার ছিল অনেক সুখের। তাছাড়া আমার একটা প্রিয় বান্ধবী ছিল, তার নাম ছিল রীতা। দুজনের সম্পর্ক ছিল খুবই মধুর। একজনকে অপরজনকে পেলে কিছুই খেতাম না। হঠাৎ রীতা একদিন আমায় বলে, আমার বড় ভাইয়া তোমাকে পছন্দ করে, সে তোমার সাথে রিলেশন করতে চায়। এটা শুনে আমি আশ্চর্য হলাম। কি বলো তুমি এসব? মাথার প্রেম ভালোবাসা বলতে কিছুই ছিল না। সেভাবে কাউকে কল্পনাও করিনি। এটা শুনে আমি চুপচাপ বাসায় চলে আসলাম। এর পরের মাসে আমার জন্মদিন ছিল। সে জন্মদিনে রীতা তার আম্মুকে সঙ্গে করে আমাদের বাসায় আসে। আসার সময় কিছু মিষ্টি একটা 3 পিস নিয়ে আসে। তাদের দেখে আমি খুবই আনন্দিত ছিলাম। আসলে যে সেটা আমার জন্য বিপদগ্রস্ত হবে তা এক মুহূর্তের জন্য আমি ভাবিনি। পরদিন যখন 3 পিস খোলা হয় তখন দেখা যায় ওনার মধ্যে চুনে মাখা। আমি কখনোই কিছুই বুঝতাম না। সুন্দর করে ধৌত করে পরলাম সেটা। আম্মু বলে, তোমাকে অনেক সুন্দর লাগছে। এর কিছুদিন পর বাড়ি পরিষ্কার করতে গিয়ে খাটের নিচে দেখি লাল কাপড়ে মোড়ানো একটি তাবিজ, সাথে কিছু আলপিন আর শুকনো পাতা ছিল।
আমি এগুলো ততটা গুরুত্ব না দিয়ে ডাস্টবিনে ফেলেই দিই। সেদিনে আমি সবচেয়ে বড় ভুলটা করে ফেলেছি। যদি আমি আমার বাবা আমাকে এসব খুলে বলতাম তাহলে আজ এতটা কষ্টের জীবন অতিবাহিত করতে হতো না আমাকে। পরবর্তীতে ছেলেটি আমায় চিঠি দেয়। সেগুলো আমি আনন্দে মনে পড়তে আর হাসতাম। এভাবে আস্তে আস্তে শুরু হয় প্রেম ভালোবাসা। যদি যেমন সুন্দর ছিলাম তার বিপরীতহীন মুখ ছিল ছেলেটি। এরপর কেন জানি আমার অনেক ভালো লাগতো। এসএসসি পরীক্ষার সম্পূর্ণ হলে আমার রিলেশন সম্পর্কে বাবা সব কিছু জেনে যায়। তখন আমাকে অনেক বকা দেয়। যদি আরেকবার এসব বিষয় আমার কানে আসে তাহলে বিয়ে দিতে বাধ্য হব আমি। বারবার যখন বিষয়টি বাবার কানে প্রতিফলিত হয় তখন বিয়ের জন্য পাত্র ঠিক করে আর আমি শাশুড়ি আমার ধোকায় পড়ে পালিয়ে বিয়ে করে নেই। সেদিনই বাবা শপথ করে আমার মৃত লাশ যেন আমার বাবার সামনে না আনা হয়। গ্রামের মানুষদের কাছে বাবাকে মুখ দেখাতে পর্যন্ত লজ্জা লাগতো। সারা দিন বাসায় শুয়ে শুয়ে কান্নাকাটি করতো। এভাবে একটানা 4 বছর পেরিয়ে যায়। 4 বছরের মধ্যে একবারও যোগাযোগ হয়নি বাবার সাথে। আমিও নীরবে নীরবে খুব কান্না করতাম। যখন বাবা মায়ের কথা মনে পড়তো তখন মাথাটি দেওয়ালে মারতাম। কেন যে এত বড় ভুলটা করলাম। সুখের সংজ্ঞা পেলে যেখানে সুখ খুঁজতে আসলাম সেখানে দেখি মরুভূমি। প্রায় 4.5 বছর পর বাবা কল দেয়, মা তোকে একটিবারের জন্য দেখতে চাই। কতদিন বাঁচবো জানি না, তবে শরীরের অবস্থা ভালো না। তখন আমি বুঝিনি বাবার হয়েছেটা কি। যখন ডাস্টবিনে বমি আর কি যেন ফুটছে তার লাগলো তখন আমি সব কিছু বুঝতে শুরু করি। আসলে কেউ একজন আমার বাবাকে কালাজাদু করেছে। তান্ত্রিকের কাছে গিয়ে জিজ্ঞেস করতে এই বিষয়টি আর বুঝতে বাকি রইল না। তাছাড়া আমি পালিয়ে বিয়ে করার পেছনে সম্পূর্ণ শাশুড়ি আম্মা যুক্ত ছিল। তাছাড়া আমার বাবাকে কে কালোজাদু করেছে তা নিশ্চিতভাবে বোঝা মুশকিল। হয়তো বাবার সম্পত্তি আর টাকার লোভে কেউ কালোজাদু করেছে। তবে একটা বিষয় ক্লিয়ার যে তান্ত্রিকের এক ভদ্র মহিলার কথা বলল, সে আমার শাশুড়ি আম্মা ব্যতীত কাউকে সন্দেহ হয় না। যে মানুষটা আমাকে তাবিজ করতে পারে সে মানুষটা আমার বাবাকে কালোজাদু করতে কতক্ষণ লাগে। তাদের পরিকল্পনা ছিল বাবা যদি পাগল বা মরে যায় তবে সেই সম্পত্তি বা টাকার মালিক হব আমি। আমি মালিক হতে পারলে সেগুলো আমার স্বামী ভোগ করতে পারতো। তাছাড়া আরেকটা বিষয়, বাবাকে মূলত পাগল হয়ে যাওয়ার জন্য কালোজাদু করেছে, কিন্তু সব জিনিসের একটা পূর্ব প্রতিক্রিয়া থাকে। তেমনি কালোজাদু করার সময় কিছু মেয়াদ ছিল। সেগুলো পূর্ব প্রতিক্রিয়া হারিয়ে ফেলায় বাবার যন্ত্রণা দিন দিন আরো বেড়ে যায়। বন্ধুরা, আমার এই ঘটনাটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আমরা কথা না বাড়িয়ে পরবর্তী ঘটনায় চলে যাব। যে ঘটনাটা আপনাদের মাঝে শেয়ার করছি এটা 2007 সালের ঘটনা। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আমাদের ঘটনায়। এত বৃষ্টি পড়ছে আর আজকে আকাশ বাসায় ফিরছে ভিজে। নতুন বাসায় উঠেছে আকাশ আর মিম। নতুন বিয়ে হয়েছে। 5 বছর রিলেশনের পর দুই পরিবার মিলে ওদের বিয়ে দিয়ে দেয়। 1 মাস হলো আকাশের মা আর ছোট 2টা বোন আছে। দুইজন নবম শ্রেণীর ছাত্রী। আকাশের বোনের নাম আরশি আর ভাইয়ের নাম আরাফাত। আকাশের বাবা 3 বছর হয়েছে মারা গেছে। তারপর থেকে আকাশ সংসার চালায়। আকাশ নতুন বাসায় উঠেছে। কোথায় আছে তারা তাড়াতাড়ি আসবে না, তা না বৃষ্টি এসে মিমকে অপেক্ষা করতে হচ্ছে ভেবে বৃষ্টিতে ভিজে রাত 12টায় বাসায় ফিরে কলিং বেল বাজাতে মিম দরজা খোলে। এত দেরি কেন হলো আজ? আর বইলো না, বাইরে কি বৃষ্টি, এর মধ্যে অফিসে আসতেও গাড়ি পাইলাম না, আর কাজও ছিল সেজন্য দেরি হয়েছে। তো নতুন বাসায় উঠে তো ভালোই গুছিয়েছ। হুম, হয়েছে সব। সারাদিন আমি আর আসি, মা রান্না করছে। আচ্ছা, আগে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করো, তারপর কথা হবে, ঠিক আছে? তোমাকে না বলেছি আমার জন্য অপেক্ষা করবে না? খেয়ে নিবা, এগুলো ভালো লাগে না। তুমি বুঝবে না, আগে এটা শাশুড়ি করতে, এখন তাকে করতে দিই না। আমি চাকরিটা নিয়েছি, বুঝতে পারছেন? হয়, বুঝতে পারছি। আকাশ আর মিম এমনভাবে কথা বলতে বলতে রাতের খাবার শেষ করে ঘুমোতে গেল। আর দুজনই কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ল। হঠাৎ আকাশ মনে করলো কানের কাছে ফিসফিস করে মিম বলছে, হে আকাশ, ছাদে চলো। আকাশ। আকাশ ঘুম থেকে উঠে লাফিয়ে উঠল। উঠে দেখে মিম ঘুমাচ্ছে। আকাশ ভাবছে মনের ভুল স্বপ্ন দেখেছে হয়তো। আকাশ আবার ঘুমোতে লাগলো। কিছুক্ষণ পর আকাশের মনে হলো জানালার কাছে কেউ একজন কান্না করছে। অদ্ভুত কান্না।
আকাশ দৌড়ে যায়, যে দেখে কেউই নেই, কিন্তু আওয়াজটা নিজের কানের কাছেই মনে হচ্ছে। আকাশ একটু সাহসী থাকায় বলল, কে কান্না করছে? সামনে এসে বলছি। হঠাৎ রুমে মিম আকাশকে কান্না করতে ডাকছে। আকাশ, কই তুমি? আমার কষ্ট হচ্ছে। আকাশ দৌড়ে কাছে যায় আর মিম আকাশকে বলে কাছে আসতে। ওপর থেকে মিমের সামনে অবিকল মিমের মতো দেখতে সেও কাছে ডাকছে। আকাশ পিছনে তাকায় মিমকে, আর দেখতে পেল না, উদাও হয়ে যায়। আর সামনে থাকা মিম বলে, আসো, আমি আসল মিম। আকাশ কাছে যায়, কিন্তু মিমকে এত কুৎসিত একটা হাসি দিতে কখনো দেখেনি সে। হঠাৎ সে দেখে রক্তে মাখা হাসি দিয়ে আকাশের পিছনে তাকিয়ে আছে। আকাশ পিছনে তাকিয়ে দেখে মিম তার বাবা আমার কাছে ভাই বোনদের বুক খামচি মেরে তাদের কলিজা নিয়ে কামড়াকামড়ি খাচ্ছে। আকাশ ঘুম থেকে লাফিয়ে উঠে যায়। তার মানে এতক্ষণ যে স্বপ্ন দেখছে, লাইট জ্বালিয়ে এসে মিমকে দেখে ঘুমিয়ে আছে মিম। পাশের ঘরে মা বোনকে দেখে যেন শান্তি পায় সে। আকাশ পানির জগ থেকে পানি শুয়ে পড়ে আর ভাবছে এমনও জঘন্য স্বপ্ন মনে হয় খারাপ শয়তানে দেখা দিচ্ছে। এই বলে সে ঘুমিয়ে যায়। সকালে আকাশ নাস্তা করছে। আকাশের মা পাশে দাঁড়িয়ে বলছে, আমি একটু গ্রামের বাড়িতে যাব আরাফাত থেকে নিয়ে। বৌমা, তুই আর আসি একসাথেই ঘুমাইস। কতদিন বাড়ি যাই না, ঢাকা আর ভালো লাগে না। যে কত করে বললাম চল সবাই বাড়ি যাই, তো তা না। মা, তুমি ভালো করে জানো কেন যাই না। তারপরেও তো যাওয়া লাগে। মা, সব সমস্যা আল্লাহ দিলেও সমাধানও দিয়েছে। বাবা, আচ্ছা, যদি সমাধান না করিস সমস্যা তো দিন দিন বাড়বে। বাড়ি যাবা চাও, তাড়াতাড়ি আসবা। আর যে মামাদের বাড়িতে যাবা, কাকাদের বাড়ি না, ওদেরও তো বিশ্বাস নেই, কি করে ফেলে। আর এবার কথা উঠেছে, সমাধানটাও দেখে আইসো। এই বলে আকাশ চলে গেল রাগ করে। আসলে আকাশের কাকারা নাকি কালো জাদু জানে, আর তারা নাকি সম্পদ বের করার জন্য লোভে পড়ে ওর বাবাকে অসুস্থ করে। এসব এখনো প্রমাণিত হয়নি। এই কথাগুলো তাদের বাড়িতে থাকা কাজের বুয়া জলেখা খালা বলে দেয় সবাইকে। সে নাকি সব দেখেছে, শুনেছে, কিন্তু তার 2 দিন পর সেই মহিলা গলায় দড়ি দিয়ে মারা যায়। তার একটা মেয়ে ছিল, সেই মেয়ের আজও খোঁজ পাওয়া যায়নি। আকাশের মা মিমকে সব বুঝিয়ে চলে যায় আরাফাতকে নিয়ে গ্রামের বাড়ি। আর যাওয়ার আগে মিমকে বলে যায় সব কাহিনী। মিম শুনে কিছু বলে না। আকাশের মা বলে 3 দিন পর আসবে আরশি, কে যেন দেখে রাখে। ও এমনিতে কিন্তু অনেক ভীতু। সারাদিন আরশি ভাবির সাথে কাটায়। সন্ধ্যা হলো, আরশি মিমকে নুডলস রান্না করে মিমের ঘরে ঢুকবে। তখনই আরশিকে মিমকে ফ্লোরে আঁকাঝোঁকা করে মন্ত্র পড়তে শোনে। ঝরঝরে চুলছাড়া আরশি হঠাৎ লক্ষ্য করে মিমের পাশে আরশির ছবি আর ওর পরিবারের আর অনেকগুলো পুতুল। একটু পর তার উপর হাত কেটে রক্ত দিল মিম। আরশি একটা চিৎকার দিল, আর মিম ওর দিকে তাকিয়ে বলছে, তোকে আমি চুষে খাবো, তুই আমার ধ্যান নষ্ট করছিস। আরশি এক থাপড়ে বেহুশ হয়ে পড়ে। হুশ হাসতে আরশি নিজেকে বিছানায় আবিষ্কার করে আর দেখে সে ঘুমিয়ে আছে। তার ভাবি বাইরে কাজ করছে। আরশি অনেক ভয় পায় আর ভাবে, না, এটা স্বপ্ন না ভাইয়া। আসলে বলবো ভাইয়া, তাহলে ওঝা দেখাবো, হুজুর আনবে না, তাহলে আর এমন হবে না। রাত 9টায় আকাশ বাসায় আসলো। হঠাৎ হঠাৎ আসার পথে আকাশ ওই বাড়ির সিঁড়িতে একটা কালো ছায়া দেখলো। আকাশ সামনে যেতে চলে গেল। আকাশ ভাবলো তার ছায়া হবে। সিঁড়ি দিয়ে উপরে উঠতেই আরশি দরজা খুলে আকাশকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তখন আকাশ বলল, এই পাগলি, কি হয়েছে? মিম পড়ার জন্য বকছে না? তাহলে? ভাইয়া, এই বাড়িটা ভালো না, এটা হুজুর আনলেও তো পারিস। আর ভাবির সাথে ভূত আছে রে ভাইয়া, আমাকে একা রেখে যাস না। আকাশ মনে মনে ওর স্বপ্নের কথা ভাবতে লাগলো। না, সুবিধা লাগছে না। আশিকে ঘরে নিয়ে গেল মিম। কি ব্যাপার আশি, ভাইকে আনতে গেছিলেন নাকি? না, মানে দরজা খুলতে দেখি ভাইয়া। ও আচ্ছা, খেতে আসো তোমরা। আচ্ছা, রাজহাঁসের মাংস আর পোলাও রান্না করছি। এই বৃষ্টির দিনে ব্যাপারটা সেই, তাই না? তাড়াতাড়ি খাবার দাও, অনেক ক্ষুধা লাগছে। খাবার শেষে উপরতলায় এক ভাবি আসে। দরজার নখ দিতেই আরশির দরজা খুলে। আরশি, তোমার ভাইকে ডাক দাও তো তাড়াতাড়ি। আরশির ডাকে আকাশ আসে। আরে ভাবি, কি হয়েছে আপনার? একটু উপরে চলুন।
আরে ওই বৃষ্টির সময় এত রাতে ওই যাও, কাল সকালে যেও। তোমার সমস্যা কি? নাকি তোমার ভয় করছে মিম? হ্যাঁ, মিম আমদা আমদা গলায় বলল, এটা কেমন কথা ভাবি? বিপদে পড়ছে, কোথায় বসে সব খুলে বলবে তা না। তুমি থামবা? চল সবাই যাই। ভাবির বাসায় গিয়ে তারা অবাকের থেকে ভয় পেয়ে গেল। ভাবির ছোট মেয়ে মিনি রশিতে ঝুলছে, আর সারা রুম যেন গম্ভীর হয়ে আছে। আকাশ দেরি না করে পুলিশকে জানায়। পুলিশ আসে আর প্রচুর বৃষ্টিপাত হয়। তখন তারা মিলির মার কাছে থেকে শোনে মিলির বাবা তার বড় মেয়েকে নিয়ে তার চাচার বাসায় গেছে। বাড়িতে শুধু ছোট মেয়ে মিলি আর তার মা। হঠাৎ নাকি সে লক্ষ্য করে মিলির কিছু খারাপ আচরণ। সে ছাদে যায়, একা থাকে। রাত হয় আর খেয়াল করলে সে রুমের ভিতর কি যেন করছে। তার মা থামাতে যাবে, তখনই মিলি ওর মায়ের হাত থেকে কামড় দিয়ে চুমুক রক্ত টান দেয় আর বলে, মা, তোমার রক্তে মিষ্টি ভাব আছে একটা। সে চিৎকার দিয়ে আকাশ দেখে ঢাকে, আর সে এসে দেখে এই অবস্থা। পুলিশের বিরুদ্ধে চেষ্টা চালিয়ে যায়। তারা ভাবে এটা ভৌতিক কিছু। মিলির বাবা আসলে বাড়ি ছেড়ে তারা চলে যায়। কিছুদিন পর জানতে পারা যায় তারা পরিবার সহ নিখোঁজ। আকাশ বিষয়টা নিয়ে চিন্তাতে পড়ে গেল। এদিকে আকাশের মাও বাসায় এসেছে। মাকে বলে বাড়িটা ছেড়ে অন্য কোথাও বাসা নেবে। আকাশের মা চুপ থাকে আর বলে, বাসা না হয় বদলাবি, একটু ভাবতো, এটা কি বাসার সমস্যা না তোর বউয়ের সমস্যা? মিমকে কি করে খোঁজ রাখিস? মিম কাঁচা মাছ মাংস খায়, বাচ্চা দেখলে খুশি হয় যেন গিলে খাবে। আর আমাদেরও ফাঁক পেলে ছাড়ে না। সারাদিন শরীরের শোকে নিয়ে এ নিয়ে এলাকায় 20 দিন এসেছে। এর ভেতরে 12 জন লোক নিখোঁজ। আর যাদের পাওয়া গেছে শরীরের কামড়ের দাগ, বুঝতে পারছিস? রক্ত চুষে মেরে ফেলেছে। সে আর কি হবে বল? আমরা গ্রামে চলে যাব, তুই কিছু কর, না হলে ওদের নিয়ে থাক। এই বলে আকাশের মা বেগে গোছানো শুরু করলো। মিম বাধা দিতে যাবে, আকাশের মা তখন বলে উঠল, সর পিচাসটা, সবাইকে মারবি, আমাকে আটকাবি না। সে তার দুই ছেলেকে মেয়েকে নিয়ে চলে গেল। মিম কাঁদতে লাগলো। আকাশ চুপ করে মিমের দিকে তাকালো। মিম একটা সুন্দর মুচকে হাসি দিল। আকাশ দৌড়ে নিচে যায়। ততক্ষণে নিয়ে গাড়ি ছেড়ে দেওয়া হয়। আকাশ আবার বাসায় আসে, দরজা খুলে দেখে 10টা মানুষের কলিজা ফ্লোরে রাখা, আর মিম চাবিয়ে খাচ্ছে। এতদিন তুই সন্দেহ করিসনি, আর যখন করলি, শোন, আমি সবাইকে মেরে ফেলেছি। রক্ত চুষে আমি সবাইকেই মেরে ফেলেছি। আমি একটা রক্ত পিশাচ। এখন তোর পরিবারকে কে বাঁচাবে আকাশ? হ্যাঁ? আকাশ ভয় না পেয়ে বলল, জানি তুমি একটা পিশাচ, তাই আম্মুকে বুদ্ধি দিয়ে সরিয়ে দিলাম। আর তোমাকে তো আমি চিনেছি যে তুমি একটা রক্তচোষা পিশাচ। যেদিন তুমি আমার প্রথম স্বপ্নতে এসেছো, আমি বুঝতে পেরেও না বোঝার ভান করেছি। কি চাও তুমি? কেন মানুষগুলো মারছো? ছেড়ে দাও আর মিমকে ফিরিয়ে দাও। চলে যাও এখান থেকে। মিমের রূপে করিয়ে পিছাচ শেষে বলল, মিম? সে নারী তো আমার থেকেও ভয়ানক। আমি ওকে লোকাইনি, বরং সে নিজেই আমাকে পাঠিয়েছে। এখন তো তোর মা বোন ভাইকেও মারবে আর তোর সম্পদের মালিক হবে। মানে? আমি 5টা বছর ধরে ওর সাথে আছি, ওকে আমি ভালো ভালো করে চিনি। হ্যাঁ, আমাদের গ্রামে ওর মতো ভালো মানুষই হয় না। ওর জন্য আর আমাদের বাড়ির কাজের বুয়ার জন্য জানতে পারি আমার বাবার খুনি কারা। আর বাবা আমার মারা যাবার পরেও ও অনেক পাশে ছিল। 2 বছর পরে আমাদের বিয়ে হয়। না, ও মিম নয়, অন্য কিছু। তা তো খানিকটা পরেই টের পাবি। এখন এই এলাকায় আমি থাকবো, এটা আমার এলাকার, প্রতিদিন টস মাংস ছিঁড়ে খাবো। এই বলে হাসতে থাকে সেই পিচাসটা। আমি বেঁচে থাকতে তো কোনোদিন হবে না। শয়তান, তুই চলে যা খুনি, না হলে তোর ক্ষতি হবে। আমাকে ক্ষতি করবি তুই, একটা সামান্য মানুষ? আগে তুই তোর মা বোনকে বাইকে বাঁচাতে পারবি তো? কাল অমাবস্যার রাত, চারিদিকে ধমধমে অবস্থা হবে। 12টার পর পূর্ণ জীবন পাবে, শক্তিশালী হবে তোর বউ মিম। ও যেন মানব নয়, একজন ভয়ানক কালো জাদুকারী। মানে? এতদিন যাকে ভালোবেসেছি সে আমাকে শেষ করবে? এই বলে আকাশ কাঁদতে কাঁদতে চলে যায়। আর পিচাস পুরো বাড়িতে নিজের মতো করে থাকে আর এক এক করে মানব খাওয়া শুরু করে। আকাশ তার মা বোনকে মিমের বাসায় পাঠিয়ে দেয়। গ্রামের বাড়ি না দিয়ে মিমের
বাবা আর এক ভাই আছে। সে বিয়ে করে নিয়ে চরিত্রের দিক দিয়েও সে খারাপ। গ্রাম ছাড়তে হয়েছে মিমের ভাইয়ের চরিত্রের কারণেই। মিমের তেমন অবস্থা ভালো ছিল না, তাই আকাশ আর মিমের বিষয়টা মানতে চায়নি। কিন্তু মিমের সবাই সুনাম করত। মিমের বাবা একজন ওঝা ছিল, গ্রামের সবাই কিছু হলে তার কাছে আসতো। ঢাকা আসার পর মিমের বাবা আর মিষ্টির ব্যবসা ভালোই চলছে। বাসায় এই অবস্থায় সব আকাশ মিমের বাবাকে বলে দেয়। আর সেই বুঝতে আকাশও চিন্তিত থাকে যে মিমের বাবা একজন বড় মাপের ওঝা, তার কাছে কিছু হবে না। আর এটা বলে ওই পিচাসকেও সে শেষ করবে। আকাশ বাড়ি দিয়ে চলে আসলে যেমন কথা তেমন কাজ। মিমের বাবা আর ভাই মিলে পিচাসের কাছে যাবে। আকাশ তখন মিমের বাবাকে দাঁড় করায় আর বলে, আরে ওটা পিশাচ জাত, তুমি তো বোঝো না আমরা ওঝা লোক। ও কি আমাদের সইতে পারবে বলো? আর ও তো জানে যে মৃত্যু আমার হাতেই। তুমি যাও মিম, তোমার মা সবাই বাসায় নিরাপদে যাও। আকাশ চলে যায়, সাথে মিমের ভাইও আসে। আকাশ ওর চরিত্রের জন্য ওকে সইতে পারে না। ভাবলো বোনটাকে ওদের বাসায় রাখা ঠিক হবে না। ওদিকে পিশাচার মিমের বাবার কথা হচ্ছে, শয়তান তুই আমার পোষা কুকুর হয়ে আকাশকে সব বলে দিলি কেন বল? আজ তুই এখন আমাকে আকাশের শরীরটা দিবি? যুবতী মেয়ে, কাল ওকে বলি দিলে অমর শক্তি আরো বাড়বে আমার। আর আকাশ যদি মিমের সন্তানকে যদি বলি দিতে পারি, পরে আর আমি হব পৃথিবীর সেরা জাদুকর। নিজের সন্তানের বাচ্চা বলি দিব, পৃথিবীর ইতিহাসে থাকবে। তারপর আকাশদের সবাইকে মেরে সম্পদ দখল করব আমি। আর আমার চাইতে কেউ ধনী হতে পারবে না, সব ক্ষমতা হবে আমার। আমার ছেলেটা তো গাধা মেয়ে, ছাড়াও তো কিছুই বোঝেই না ও। ওকেও আমি বানাবো নর পিশাচ। একটা সময় পিশাচটা চুপ থেকে বলে, আমি বনের তেঁতুল গাছে ভালো ছিলাম, কেউ আমাকে না জানালে তার ক্ষতি করতাম না। পচা মানব প্রাণীকে বাঁচতাম, স্বাধীনতা ছিল। একজন শক্তিশালী পিশাচ ছিলাম, তারপরও কাউকে মারতাম না, এত পাপ করতামও না। আমি আগের জীবন চাই, ফিরিয়ে দে। তোর গোলামি করতে পারবো না আমি। আমার ক্ষতি গাড়িকে আমি মেরেছি, মানে ভুল করেছি, মহা পাপ করেছি আমি। এই শয়তানের আবার পাপ। আকাশের বাবা থাকার গাছটা কেটে ওই জায়গাটা পরিষ্কার করে সেখানে গ্রামের কবরখানা বানিয়েছে। এখন তো কত সুন্দর মানুষগুলো ওই জায়গায় দাফন করে। তুই তো মারছস, তোর জায়গা কাটছে, তাই তোকে সাহায্য করে আমার কাছে রাখছি। আর কেউ যদি জানতো তুই মারছ, তাহলে তো তোকে আমার ধারায় শেষ করতো। আমার হাতে থাকা ভালো জিনগুলো মুক্তি দিছি, শুধু তোকে রাখছি। যেদিন তুই মরবি আমিও ওই দিন শেষে এক প্রাণ। আমাদের 4 বছর ধরে তুই আমি ছাড়া আর কেউই নাই। পাপ তো করেছি। আকাশের বাবা একজন খোদা ভক্ত, ওর পুরো পরিবার ছিল নামাজি। তোর মেয়েকে আকাশ ভালোবাসে। আকাশের বাবাকে নয় আমি মারছি, ওর চাচাদের রূপ ধরে তাদের বাড়ির কাজের বুয়া দেখে ফেলার নাম হয় ওর কাকা মারছে। তারপর আকাশের দাদি সব সম্পদের দাদি তাদের বহিষ্কার করে আকাশকে লিখে দেয়। কিন্তু তারা সারা শত তাই নিজের কামনা পয়সা দিয়ে জায়গা কিনে থাকছে, ভালো আছে। শুধু আকাশ ভুল বুঝে সব সম্পর্ক শেষ করলো। কাজের বুয়ার পরিবার সহ আমি রক্ত চুষে খাই। এরপর থেকে জীবিত মানব খাওয়া শুরু হয়। পুরনো কথা বাদ দে। তো আকাশ তো কিছু জানে না, জানেও কিছু করতে পারবে না। কাল অমাবস্যা রাত, কাল আমি জাদুবিদ্যাতে বসবো আর আকাশের বোনকে বলি দেবো। তখন তুই ওর মাংস খাবি। খবরদার ভুলেও তুই আমার সাথে কথা বলবি না। আমার কাজ শেষ হলে বলবি মগ্ন ভাঙলে কালী মহোদয় ক্ষিপ্ত হয়ে আমার শক্তি নিয়ে যাবে। যে কিনা শক্তিশালী রাক্ষস, আমি তাকে মান্য করি। তাকে হাত করতে পারলে আমার বশে আসবে আর আমি হব রাজা। যদি আমার মগ্ন ভাঙিস তোকেও মেরে ফেলবে, বুঝতে পারছিস? এই বলে পিশাচকে সাথে নিয়ে আসে। পিশাচও তার সাথে চলে যায়, কারণ তার কাল আকাশের বোনসহ 3 যুবতী আর 4 শিশুকে বলি দিয়ে শক্তিশালী হবে। এদিকে আকাশের মা বোন আকাশে এইসব নিয়ে কথা বলছে, আর মিম এসে জানালো মিম প্রেগনেন্ট। সবাই তো মহা খুশি, মিমের বশ করে উঠিয়ে নেয়, কারণ মিম এখন গর্ভবতী, কোনো খারাপ আচরণ আসা যাবে না। সেজন্য কবিরাজের কাছে গিয়ে আকাশ একটা তাবিজ দেয়, আর তাবিজটা মিমের গলায় বেঁধে দেয়।
যেন তাকে ভয়ঙ্কর এই রূপ ধারণ না করতে পারে, যেন কোনো আঁচড় তার শরীরে যেন না পড়ে। তারপর থেকে মিম আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করে। তো বন্ধুরা, আমার এই ঘটনাটা কেমন লেগেছে তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনার একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভয়ঙ্কর ঘটনা বলতে উৎসাহিত করবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন।